হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? দিস ইজ কাকুলি ম্যাম। ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল শিশুদের পাঠশালা। শিশুদের পাঠশালা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। গুড মর্নিং বাচ্চারা, তোমরা কেমন আছো? ইয়েস ম্যাম, আমরা ভালো আছি। আপনি কেমন আছেন? জি ম্যাম, আমরা ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও বেশ ভালো আছি। তো ঠিক আছে, সবাই এবার বসো। জি ম্যাম। ইয়েস ম্যাম। আজকের ক্লাসে বাচ্চারা আলোচনা করব সেন্টেন্স নিয়ে, কেমন? জি ম্যাম, অ্যাজ ইউর উইশ। আজকের ক্লাসে আমরা দেখব সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্স কয় প্রকার, কেমন? ইয়েস ম্যাম। একটা সেন্টেন্স বানাতে গেলে যে সমস্ত অংশগুলো দরকার, যেমন সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, প্রিপজিশন, অ্যাডভার্ব, এইগুলো দিয়ে সব কি হয়, একটা সেন্টেন্স তৈরি হয়। তা ইতিপূর্বে আমরা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, অ্যাডভার্ব এইসব সম্পর্কে আমরা মোটামুটি বিস্তারিত জেনে নিয়েছি। তো আজকের ক্লাসে চলো দেখবো কিভাবে এই সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট পাশাপাশি বসিয়ে বসিয়ে কিভাবে একটি সেন্টেন্সের স্ট্রাকচার তৈরি করা হয়, কেমন? চলো সবার প্রথমে দেখি সেন্টেন্স কাকে বলে। দেখো, সেন্টেন্সের বাংলা হচ্ছে বাক্য। চলো এবার দেখি সেন্টেন্সের ডেফিনেশন। দেখো, আ ওয়ার্ড অর গ্রুপ অফ ওয়ার্ডস arranged in a manner that makes a complete sense is called sentence. মানে নির্দিষ্ট ক্রমে সাজানো, সম্পূর্ণ অর্থ প্রকাশ করা শব্দ বা শব্দগুচ্ছকে আমরা বাক্য বলি, কেমন? জি ম্যাম। আশা করি সেন্টেন্স কাকে বলে কারো কোনো অসুবিধা নেই। ইয়েস ম্যাম, কোনো অসুবিধা নেই, বুঝতে পেরেছি। ইয়েস ম্যাম, কোনো অসুবিধা নেই, বুঝতে পেরেছি। তাই বা তুমি বুঝতে পেরেছো? জি ম্যাম, বুঝতে পেরেছি। দেখো, এই সেন্টেন্স সিঙ্গেল ওয়ার্ডও হতে পারে, মাল্টি ওয়ার্ডও হতে পারে, কখনো ভার্বলেস হতে পারে। যেমন ধরো, সিঙ্গেল ওয়ার্ডের এক্সাম্পল যদি বলি, লিসেন মানে শোনো। লিসেন মানে কি? মনোযোগ দিয়ে শোনো, তাহলে এটা সিঙ্গেল ওয়ার্ড। লুক, স্টপ, এগুলো সব সিঙ্গেল ওয়ার্ড। এই সেন্টেন্সগুলো সব সিঙ্গেল ওয়ার্ডের সেন্টেন্স তো। আবার মাল্টি ওয়ার্ডও হতে পারে, যেমন উই রিড, আমরা পড়ি, এটি মাল্টি ওয়ার্ডের সেন্টেন্স। হি ইজ গুড বয়, সে ভালো ছেলে, এটা মাল্টি ওয়ার্ডের সেন্টেন্স। তাহলে আমরা কি শিখলাম? নির্দিষ্ট ক্রমে সাজানো, সম্পূর্ণ অর্থ প্রকাশ করা শব্দ বা শব্দগুচ্ছকে সেন্টেন্স বা বাক্য বলে। এই বাক্য সিঙ্গেল ওয়ার্ডেরও হতে পারে, আবার মাল্টি ওয়ার্ডেরও হতে পারে। আশা করি এই পর্যন্ত কারো কোনো অসুবিধা নেই। জি ম্যাম, কোনো অসুবিধা নেই। ইয়েস ম্যাম, কোনো অসুবিধা নেই। তাহলে চলো এবার দেখবো আমরা টাইপস অফ সেন্টেন্স। দেখো, কার্য অনুসারে সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা যায়। নাম্বার 1 হলো অ্যাসার্টিভ বা বিবৃতিমূলক সেন্টেন্স। নাম্বার 2 হলো ইম্পারেটিভ বা আদেশ অনুরোধ সূচক সেন্টেন্স। নাম্বার 3 ইন্টারোগেটিভ বা প্রশ্নসূচক সেন্টেন্স। নাম্বার 4 অপটেটিভ, ইচ্ছা বা প্রার্থনাবোধক বাক্য। নাম্বার 5 এক্সক্লেমেটরি সেন্টেন্স বা আবেগসূচক বাক্য। তাহলে কার্য অনুসারে ভাগকে 5টি ভাগে ভাগ করা যায়, কিন্তু গঠন অনুসারে ভাগকে আবার 3টি ভাগে ভাগ করা হয়। নাম্বার 1 সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য। নাম্বার 2 কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য। আর নাম্বার 3 কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য, কেমন? জি ম্যাম। তাহলে চলো এবার কার্য অনুসারে সেন্টেন্সকে যে 5টি ভাগে ভাগ করা যায়, সেই ভাগগুলি আমরা এবার একে একে জেনে নিই। সবার প্রথমে হলো নাম্বার 1 অ্যাসার্টিভ সেন্টেন্স, যার মানে হলো বিবৃতিমূলক বাক্য। অর্থাৎ সাধারণ কোনো বিবৃতি মানে সাধারণ কোনো অ্যাসারশন দেওয়ার জন্য যে সেন্টেন্স ব্যবহার করা হয় সেটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। এই বাক্য গঠন করার একদম সিম্পল নিয়ম, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। মানে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে বাকি যা থাকে সব কমপ্লিমেন্ট অংশে বসে যাবে, কেমন? এখানে সাবজেক্ট মানে জানি কর্তা, ভার্ব মানে জানি ক্রিয়া, আর অবজেক্ট কোথা থেকে পাই আমরা? বাক্যের ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটা হলো অবজেক্ট। তাহলে একদম সিম্পলি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং বাকি অংশটি কমপ্লিমেন্ট অংশে বসবে। ফর এক্সাম্পল, অমল ইজ আ গুড বয়, অমল ভালো ছেলে। অমল প্লেস ফুটবল, অমল ফুটবল খেলে। এগুলো সব কি একটি সাধারণ ঘটনার বিবৃতি দেওয়া হচ্ছে, সেজন্য এটি কি অ্যাসার্টিভ সেন্টেন্স। সাধারণ বিবৃতি দেওয়ার জন্য যে সেন্টেন্স ব্যবহার করা হয় সেটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স বুঝতে পারলে? জি ম্যাম। ইয়েস ম্যাম, বুঝতে পেরেছি। চলো এবার দেখবো নাম্বার 2 ইম্পারেটিভ সেন্টেন্স বা আদেশ ও অনুরোধ সূচক বাক্য। মানে যখন কোনো বাক্যের দ্বারা অন্য কাউকে আদেশ বা অনুরোধ করা হবে, সেই বাক্যকে আমরা কি বলবো? ইম্পারেটিভ সেন্টেন্স বলবো। এই ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট মানে কর্তা বেশিরভাগ সময় কি ঊর্ধ্ব থাকে, মানে বাক্যে থাকে কিন্তু লুকিয়ে থাকে। এই ইম্পারেটিভ সেন্টেন্স গঠন করার একদম সিম্পল নিয়ম কি? আমি বলেছি ইম্পারেটিভ সেন্টেন্স মানে আদেশ ও অনুরোধ সূচক বাক্য। তাহলে আমাকে যদি কাউকে আদেশ করতে হয় তাহলে প্রথমে ভার্বকে বসাতে হবে,
তারপর অবজেক্ট কে বসাতে হবে, তাহলে সেটা আদেশ করা বোঝাবে। ফর এক্সাম্পল, শাট দ্য ডোর, শাট মানে বন্ধ করা, আর দ্য ডোর মানে দরজাটি বন্ধ করো, তাহলে এখানে আগে ভার্ব পরে অবজেক্ট, এটা আদেশ করা বোঝালো দরজাটি বন্ধ করো। কিন্তু এই সেম কথা যদি কাউকে অনুরোধ করা হয়, তাহলে সেখানে কি হবে, আগে প্লিজ বসবে, তারপর ভার্ব বসবে, তারপর অবজেক্ট বসবে। ফর এক্সাম্পল, প্লিজ শাট দ্য ডোর। আশা করি ইম্পারেটিভ সেন্টেন্স বুঝতে পেরেছো? জি ম্যাম। ইয়েস ম্যাম। চলো এবার দেখবো নাম্বার 3, ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্য। যে বাক্যের মাধ্যমে অন্য কাউকে প্রশ্ন করা বোঝায় সেই বাক্যকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলবো। কেমন? ইয়েস ম্যাম। এই ইন্টারোগেটিভ সেন্টেন্স কিন্তু ভাই প্রশ্নবোধক বাক্য বা দুই প্রকারের হয়। একটি হলো ডাব্লিউএইচ কোশ্চেন, আর একটি হলো ইয়েস নো কোশ্চেন। মানে যে প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না দিয়ে দেওয়া যায় তাদেরকে বলে ইয়েস নো কোশ্চেন, আর যেটা হ্যাঁ বা না দিয়ে দেওয়া যায় না সেগুলো ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়, সেটাকে বলে ডব্লিউএইচ কোশ্চেন। যাকে এটা আমরা যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স আলাদা একটি ভিডিও করব একদম ইন্টারোগেটিভ সেন্টেন্স পুরো বিস্তারিত ডিটেলসে, তখন আমরা ভালো করে আরো জানবো। এখন যতটুকু জানার প্রয়োজন ততটুকু হালকা করে আমরা জেনে রাখি। তাই ইন্টারোগেটিভ সেন্টেন্স করার আছে নিয়ম কি, প্রথমে একটি হেল্পিং ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে বাক্যের বাকি অংশ। ফর এক্সাম্পল, আমি যদি বলি রাম কি ফুটবল খেলে, তাহলে এখানে বাক্যটা কি হবে, ডাজ রাম প্লে ফুটবল। এখানে রাম যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য ডু না হয়ে ডাজ নেওয়া হলো। কেমন? জি ম্যাম। ইয়েস ম্যাম। চলো এবার দেখবো নাম্বার 4, অপটেটিভ বা ইচ্ছা ও প্রার্থনা সূচক বাক্য। নিজের ইচ্ছা বা প্রার্থনাকে প্রকাশ করার জন্য আমরা যে বাক্য ব্যবহার করি সেটা হলো অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স গঠন করার নিয়ম হলো প্রথমে মে বসবে, তারপরে সাবজেক্ট বসবে, তারপরে ভার্ব বসবে, তারপরে অবজেক্ট বসবে। একদম সিম্পল অ্যাসার্টিভ সেন্টেন্স তৈরি করার নিয়ম, শুধু সাবজেক্টের আগে মে বসিয়ে দিতে হবে, তাহলে অপটেটিভ সেন্টেন্স হয়ে যাবে। ফর এক্সাম্পল, ঈশ্বর তোমায় দীর্ঘজীবী করুক, মে গড গিভ ইউ আ লং লাইফ। তুমি সফল হও, মে ইউ সাকসিড। ঈশ্বর তোমায় আশীর্বাদ করুক, গড ব্লেস ইউ। এগুলি সব কি অপটেটিভ সেন্টেন্স। ঠিক আছে, চলো এবার দেখবো নাম্বার 5, এক্সক্লেমেটরি সেন্টেন্স, যার বাংলা হচ্ছে আবেগ সূচক বাক্য। মানে আমরা আমাদের আবেগ প্রকাশ করার জন্য যে বাক্য ব্যবহার করি সেগুলো কি এক্সক্লেমেটরি সেন্টেন্স বা আবেগ সূচক বাক্য। এই এক্সক্লেমেটরি সেন্টেন্স বানানোর নিয়ম হচ্ছে প্রথমে এক্সক্লেমেটরি বা আবেগ সূচক শব্দ, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে বাক্যের বাকি অংশ। যেমন হুররে, উই হ্যাভ ওন দ্য ম্যাচ, কি আনন্দ আমরা ম্যাচটা জিতেছি। তাহলে একদম সিম্পল নিয়ম, সাবজেক্ট ভার্ব অবজেক্ট অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো, শুধু সাবজেক্টের আগে কি করতে হবে, একটা এক্সক্লেমেটরি ওয়ার্ড জুড়ে দিতে হবে। কেমন? কিন্তু আমরা অনেক সময় বলে থাকি না, ও কি সুন্দর এটা, কত সুন্দর ওটা, এই ধরনের বললে কিন্তু তখন একটু নিয়মটা চেঞ্জ হয়ে যাবে। যেমন ধরো আমি যদি বলি কি সুন্দর পাখি এটা, তাহলে হোয়াট দিয়ে শুরু করতে হবে। কিন্তু হোয়াট দিয়ে এক্সক্লেমেটরি সেন্টেন্স যদি শুরু হয় তখন প্রথমে হোয়াট দিতে হবে, তারপরে সাবজেক্ট বা সাবজেক্ট ফ্রেজ, তারপরে ভার্ব দিতে হবে। কিন্তু যদি বাক্যটি হাউ দিয়ে শুরু করি তাহলে তখন কি হবে, প্রথমে হাউ, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব। ফর এক্সাম্পল, আমি যদি বলি পাখিটি কি সুন্দর, তাহলে কি বলবো, হোয়াট আ নাইস বার্ড ইট ইজ। আবার যদি বলি আমি কত খুশি, তাহলে হাউ হ্যাপি আই অ্যাম। তাহলে প্রথমে হাউ বসলো, তারপরে হ্যাপি অ্যাডজেক্টিভ বসলো, তারপরে আই সাবজেক্ট বসলো, তারপরে এম ভার্ব বসলো। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পারলে? জি ম্যাম, বুঝতে পেরেছি। ইয়েস ম্যাম, বুঝতে পেরেছি। এবারে একটি বিষয় এখানে জেনে রাখো, এই যে 5টি সেন্টেন্স আমরা পড়লাম, এই প্রত্যেকটি সেন্টেন্স আবার দুটি ভাগে ভাগ করা হয়। কি? একটি হলো অ্যাফার্মেটিভ বা হ্যাঁ সূচক, আর একটি নেগেটিভ বা না সূচক। এবার ভালো করে খেয়াল করো, এই যে সেন্টেন্সের অর্থ পরিবর্তন না করে যদি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে ট্রান্সফর্ম করতে হয়, তাহলে নো বা নট বসিয়ে নেগেটিভের প্রয়োজন মতো অপোজিট ওয়ার্ড নিয়ে নিতে হবে। ফর এক্সাম্পল, অমল ইজ আ গুড বয়, তাহলে এটা অ্যাফার্মেটিভ আছে। যদি এখানে এই অ্যাফার্মেটিভটাকে নেগেটিভে করতে হয় তাহলে কি করতে হবে, অমল ইজ নট আ ব্যাড বয়, নট বসিয়ে নেগেটিভের প্রয়োজন মতো অপোজিট ওয়ার্ড নিয়ে নিলাম। কেমন? আবার যদি বলি মে হি বি হ্যাপি, তাহলে মে হি নট বি আনহ্যাপি। ঠিক আছে, আশা করি এই পর্যন্ত বুঝতে পারলে? জি ম্যাম। ইয়েস ম্যাম। চলো এবার একটুখানি দেখে নিই এই নো আর নট এর ব্যবহারটা, মানে কোথায় নো ব্যবহার করব আর কোথায় নট ব্যবহার করব। দেখো, সাধারণত নাউনের পূর্বে নো এবং অ্যাডজেক্টিভের পূর্বে নট বসিয়ে নেগেটিভ সেন্টেন্স করা হয়। মানে নাউনের কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যদি নেগেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে হয় তাহলে ওই সেন্টেন্সে যে নাউন থাকবে সেই নাউনের আগে নো বসাতে হবে, এবং যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে অ্যাডজেক্টিভের পূর্বে নট বসিয়ে নেগেটিভ সেন্টেন্স করতে হবে। ফর এক্সাম্পল,
হি হ্যাজ নো এনিমি, দ্য গার্ল ইজ নট বিউটিফুল। বুঝতে পারছো? হি হ্যাজ নো এনিমি, এনিমি হচ্ছে কি নাউন, ওই জন্য তার কোনো শত্রু নেই, তাই নাউনের আগে কি বসালাম? নো বসালাম। কিন্তু দ্য গার্ল ইজ নট বিউটিফুল, এই বিউটিফুল হচ্ছে কি অ্যাডজেক্টিভ, তাহলে সেই মেয়েটি সুন্দর নয়। এই নেগেটিভ করতে গেলে বিউটিফুলের আগে কি নো না বসিয়ে কি বসিয়েছি? নট বসিয়েছি। কেন? কারণ বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই আমি বললাম না নাউনের আগে নো আর অ্যাডজেক্টিভের আগে নট বসিয়ে নেগেটিভ সেন্টেন্স করতে হবে। এবার আরেকটি নিয়ম দেখো, যদি এই নো বা নট কোনো প্রশ্নবোধক বাক্যে ব্যবহার করা হয় তাহলে সেখানে নাউনের আগে নট বসবে এবং প্রোনাউনের পরে নট বসবে। যেমন ধরো, ডাজ নট সুরেশ মেক মিস্টেক, সুরেশ ভুল করতে পারে না। আবার কিন্তু আমি যদি এখানে প্রোনাউন ব্যবহার করি তাহলে ডাজ নট হি হবে না, ডাজ হি নট মেক মিস্টেক। বুঝতে পারলে? তাহলে নট প্রশ্নবোধক বাক্যে নট নাউনের আগে বসছে এবং প্রোনাউনের পরে বসছে। ঠিক আছে, আশা করি এই পর্যন্ত কারো কোনো অসুবিধা নেই। জি ম্যাম, কোনো অসুবিধা নেই। ইয়েস ম্যাম, কোনো অসুবিধা নেই। তাহলে আজকে আমরা শিখলাম সেন্টেন্স কি, সেন্টেন্স কাকে বলে এবং কার্য অনুসারে সেন্টেন্স কয় প্রকার, এইগুলো সম্পর্কে বিস্তারিত জানলাম। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। এর পরবর্তী ক্লাসে আমরা শিখব যে গঠন অনুসারে বাক্য যে তিন প্রকার বলেছিলাম, সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড, এটা আমরা পরের ক্লাসে বিস্তারিত জানবো। আজকে এই পর্যন্ত, আশা করি কারো কোনো অসুবিধা নেই। জি ম্যাম, কোনো অসুবিধা নেই। ইয়েস ম্যাম, কোনো অসুবিধা নেই। তাহলে এই পড়াটা বাড়িতে ভালো করে নেবে, কেমন? যাও, আজকে ছুটি। হুররে, কি আনন্দ, ছুটি। তাহলে বন্ধুরা, তোমরা যারা ক্লাসটা দেখছিলে, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে এবং নিজে যতটা শিখলে ততটা অন্য কাউকে শেখার জন্য ভিডিওটা শেয়ার করে দাও। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেল শিশুদের পাঠশালা, এই শিশুদের পাঠশালা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এবং বেল আইকনে ক্লিক করে দাও যাতে আমাদের সমস্ত ভিডিও নোটিফিকেশন তুমি সবার আগে পেয়ে যাও। চলো, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই বাই।